এই রে মার্কেটে অবশেষে রয়্যাল এনফিল্ড দেখা যাইতেছে। এই নাম্বার প্লেটও পেয়ে গেছে রয়্যাল এনফিল্ড। এটা কিভাবে সম্ভব? শালা রোডে ঘাটে ওকে ওভারটেকিং এর ঠেলায় মানে শান্তিতে যে গাড়ি চালাবা। 6 month পরে আমি এই সার্ভিসিংটা করাইতেছি, জুনে গাড়ি কিনছি। So hello dear guys, this is Shoigot. Welcome to my YouTube channel Talking Biker with a new informative motovlogging video after a long time. শীতের সকালে যে জায়গায় ঘুম ভাঙে না সেই জায়গায় আমি আজকে যাচ্ছি একটু ঢাকায়। রিজনটা আপনাদের চোখের সামনেই দেখতে পারতেছেন, ইঞ্জিন লাইট জ্বলে রয়েছে। গাজীপুর থেকে ঢাকা কেন যাচ্ছি সার্ভিসিং এর জন্য, কারণ আছে। ফ্যাক্ট হলো আমার স্মার্ট কার্ডের জন্য গাড়ির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় নাই। সেকেন্ড ইস্যু হলো কি বলে নাম্বার প্লেট টানা হয় নাই। আর যে কাগজটা দিছিল এটার মেয়াদ আছে 28/12 পর্যন্ত, সেই কাগজটারও মেয়াদ বাড়াতে হবে। এই কারণেই ভাবলাম যে যাই ঢাকায় যে একবারে মেয়াদটা বাড়াই, নাম্বার প্লেটটা নেই, ফিঙ্গারপ্রিন্টটা দেই, আর থার্ড ফ্রি সার্ভিসিংটাও করাই নিয়ে আসি। ইঞ্জিন লাইটটা জ্বলে রয়েছে, কারণ আছে হলো যে কি বলে আপনার ওই গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই আরপিএম সই করে বাইরে যাইতে আছে, বাট পরবর্তীতে আরপিএম ঠিকই রেসপন্স করতেছে। তাই কুয়াশার মধ্যে আর কি দেখাবো আপনাদেরকে, আমি একটু যাই দেখি ঢাকার দিকে ঢুকি, কুয়াশা কমলে পর আপনাদের সাথে আসতেছি কথা বলতে। চলেন তাহলে। মানে সকালবেলা একটা কি যে বোকামির কাজ করছি, ঢুকছে হলো বিআরটি লাইনে গাজীপুর থেকে, আর এত উল্টো ব্লক হয়ে গেছি। আমার মানে যে জায়গায় আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে আসার কথা, সেই জায়গায় আমি নিসিবি চত্বর পার হইলাম। যাই হোক, সুন্দর একটা রোডে চলে আসছি, তাই আপনাদের সাথে একটু অ্যাড হইলাম, আপনাদেরকে একটু দেখাই। পরবর্তীতে একবারে বিআরটিতে যাই কথাবার্তা বলবো। বিআরটিতে মিরপুরে যে ব্রাঞ্চ আছে। অবশেষে ঢুকলাম বিআরটিতে। এই যাতে বেরোচ্ছি, কোন জায়গা দিয়ে কি কাজ করছি যাইতে যেতে বলতেছি আপনাদেরকে। এই হইলো বের হওয়ার গেট। এখন যাবো সার্ভিসিং করতে বাজাজ ফেয়ার থেকে, যেখান থেকে গাড়ি কিনছি। আজকে তাদের সার্ভিসিং সম্পর্কে একটা আপডেট দিব আপনাদেরকে। বিআরটি এর কাজ যে এত ফাস্ট হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই। আসছি আর গেছি। অবশেষে 10 নম্বরের জ্যাম, কি একটা অবস্থা হয়েছিল এই জায়গায়। 5ই আগস্টে সবচাইতে বলা উচিত না, এইভাবে সিনেমাটিক যে দৃশ্যগুলো হয়েছিল, মেট্রো রেল যাচ্ছিল, আগুন উঠতেছিল, এখনো সেই কালো স্মৃতিগুলো রয়েই গেছে। আর যাদের জীবন গেছে তাদের তো সেই কালো স্মৃতি আজীবন থাকবে বুকের মধ্যে। যার স্বজন হারায় সেই বোঝে স্বজন হারানোর বেদনা। যাই হোক, বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা কিরকম আমি ঠিক বুঝতে পারতেছি না, কেননা বিভিন্ন গ্রুপে দেখি আজকে এখানে ডাকাতি হয়েছে, কালকে ওইখানে ডাকাতি হয়েছে। যা অবস্থা দেখলে নিজেরই সেফটি নিয়েই হয়। আমরা এত নগণ্য মানুষ, কখন কি হয়ে যায় না হয় ভাবতেও অবাক লাগে। তো বিআরটিতে যাওয়ার পর কি কি কাজ করছি চলেন দেখি। জ্যামে থাকতে থাকতে আপনাদেরকে একটু বিআরটি এর হালকা ট্যুর দেয় নিয়ে আসি। বিআরটিতে যাওয়ার পর প্রথমেই আমরা গিয়েছিলাম হলো 119 নাম্বার রুমে। 119 নাম্বার রুমে 2টা কম্পিউটার ডেস্ক আছে। কম্পিউটার ডেস্কের মধ্যে ওইখানে আপনার কাগজ যে দেয় বিআরটি থেকে, যেখানে ডেট দেওয়া থাকে, মেবি অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে ওইটাকে। এরপর টাকা জমা দেওয়ার রসিদও ছিল আমার কাছে, আর এনআইডির ফটোকপি, মেইন কপিও ছিল, এবং ওই কাগজটার ফটোকপিও নিয়েছিলাম, অ্যাকনলেজমেন্ট স্লিপ মনে হয় যেটা। তো এগুলো নিয়ে জমা দিচ্ছি। জমা দেওয়ার পর ওইখান থেকে 2টো বুথের মধ্যে বললো এখানে যান, ওইখান থেকে চেক করলো কি অবস্থা। তারপর পাঠাইলো আমার পাশে এই 122 নম্বর রুমে। 122 নম্বর রুমে যাওয়ার পরে আপনার হলো কি বলে, ওইখানে অনেকগুলো কম্পিউটার আছে। ওইখানে যাওয়ার পর ছবি তুললো, ফিঙ্গার দিলাম,
এবং ওইখান থেকে সম্ভাব্য ডেট দিল 22শে জুন, মানে পরবর্তী 2025-এর 22শে জুনে আমি কাগজ পাবো। তো এরপর আমার একটু কনফিউশনে পড়ে গেছি যে 22শে জুন ডেটটা দিছে আর আমার সিলেবাস ছিল 28/12, মানে এই মাসের 28 তারিখের মধ্যে ডেট শেষ হবে। তো আমি ভাবলাম এইটাই কি ডেট বানানো নাকি আলাদাভাবে ডেট বানানো, কারণ কনফিউশনের কারণ আছে, নিচে লেখা ছিল ডেট বৃদ্ধির জন্য 121 নাম্বার রুমে যোগাযোগ করুন। তো যেহেতু মনে সন্দেহ বারবার গাজীপুর থেকে কি আসা সম্ভব হবে, তাই গেলাম আবার কি বলে 121 নম্বর রুমে। 121 নম্বর রুমে যাওয়ার পর ওইখান থেকে বলতেছে যে আপনার যে ডেটটা বাড়ায় দিছে ওইখান থেকে ওইটাই হলো আপনার ডেট বৃদ্ধি, আর এক্সট্রা করে কোনো ডেট বৃদ্ধির দরকার নাই। তো এই হলো অবস্থা। পরে আরেকটা ইস্যু ছিল নাম্বার প্লেট। পরবর্তীতে নাম্বার প্লেট হয়েছে কিনা সেই খোঁজে যখন গেছিলাম, তখন ওইখান থেকে যে জায়গাতে ফিঙ্গার দিছে ওরাই বলতেছিল যে না, আমার নাম্বার প্লেট এখনো হয়ে পারে নাই, পরবর্তীতে নাম্বার প্লেট হইলে আবার মেসেজ আসবে। এই হলো অবস্থা। বিআরটি এর এই ছিল সর্বোপরি আপডেট। বিআরটির কাজ খুব ভালো লাগছে, এত ফাস্ট কাজ করে দিছে। চলেন এখন তাহলে একটু সার্ভিসিং এ যাই, একটু নাস্তা করবো, এরপর সার্ভিসিং এ যাব। বাকি কথা একবারে সার্ভিস সেন্টারে যে আপনাদের সাথে হবে। অবশেষে সার্ভিসিং শেষ করায় যাচ্ছি গাজীপুরের দিকে। মোটামুটি ভালোই সময় লাগছে, ঢুকছিলাম 10:30টার দিকে, 12:30 বেজে গেছে। অনেক কাহিনী হয়েছে সার্ভিসিংয়ে। আমি যে ইস্যুগুলোর জন্য সার্ভিসিং পয়েন্টে গেছিলাম, আমার এটা 3rd ফ্রি সার্ভিসিং ছিল। তো ইস্যুগুলো ফার্স্টে আলাপ করি। হঠাৎ করে আমার ইঞ্জিন আফটার 6 মান্থ পরে আমি এই সার্ভিসিংটা করাইতেছি। জুনে গাড়ি কিনছি, তো না জুলাই কিনছিলাম মেবি। সার্ভিসিংটা যখন করাচ্ছি তখন হইলো আপনার ওই হঠাৎ করে স্টার্ট দিলে আরপিএম দুম করে 3-এ চলে যায় এবং ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট জ্বলে ওঠে। এখন আরপিএম 3-এ যাওয়ার বিষয়টা ওরা ক্লিয়ার করছে। 3-এ যাওয়ার বিষয়টা হচ্ছে এটা একটা এফআই গাড়ির কার্বোরেটর সিস্টেম না যে চোখ টাইনে শীতের সময় স্টার্ট করবেন, সেই কারণে এইটা আরপিএমটা হঠাৎ করে আপ হয়ে যায়। ঠিক আছে, সেটা মানলাম। তো ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট কেন জ্বলেছিল? ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট জ্বলেছিল নাকি হলো আপনার ব্যাটারির কারণে। ব্যাটারির নাকি পাওয়ার খুব ভালো না। এখন কোশ্চেন আসতে পারে, আপনারা যদি আমার আগে কিছুর ভিডিও দেখে থাকেন তাহলে সেইখানে আপনারা দেখবেন যে আমি 3 মাস আগেই ওয়ারেন্টিতে ব্যাটারি চেঞ্জ করছি। তো সেক্ষেত্রে এখন আবার ব্যাটারিতে সমস্যা হইলো, বিষয়টা টোটালি অবাক করার মতো না। আমার কাছে অবাকই লাগছে যে এত ফাস্ট ব্যাটারি কেমনে বসে যায়। তো এর পিছনে ওরা রিজন দেখাইছে যে কি বলে আপনার গাড়ি নাকি বসেছিল। আসলে বসেছিল, কেননা আপনারা জানেন বিয়ে সাথে একটা প্রোগ্রাম শেষ করে আসছি, এই কারণে গাড়ি কয়েকদিনে বসেছিল, যার কারণে আমার আর কিছু বলার নাই। আপনারা যেটা দেখতে পারতেছেন এই ব্যাটারিটা আমি লাগাইলাম, প্রাইস পড়ছে 1400 সামথিং। তো দেখি এই ব্যাটারিটা কীরকম পারফরমেন্স দেয়, আপনাদেরকে সেটাই জানাবো। আর বিআরটি এর ক্যাচাল এরপর সব শেষ করে এখন যাচ্ছি গাজীপুরের দিকে। চলেন যাই, রোডে কি অবস্থা দেখতে দেখতে যাই। বাকি কথা গাজীপুরের দিকে যে বলবো না, রোডে ঘাটে গাড়ির অনেক চাপ, এখন আর কথা না বলি। অবশেষে টঙ্গীর জ্যাম ছাড়াইতে পারছি রে ভাই। যা অবস্থা রোডে ঘাটে, গাজীপুর থেকে যাতায়াতটা একটা বিশাল দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে জনসাধারণের জন্য। এত জ্যাম, এত এগুলো নিয়ে আর পারা যায় না। তো আজকের ভিডিও লেন্দি না করি, বাসার দিকে চলে যাই। এই ছিল আমার 6 মাস পরে একটা সার্ভিসিং আপডেট। 6 মাস পরের পালসার N160 রিভিউ নিয়ে একটা কথা বলবো আপনাদের সাথে। মাঝখানে যেখানে নতুন হাইপ, সেখানে পালসার N160 মার্কেট আউট হয়ে গেছিল। আজকে দেখলাম বাজাজ ফেয়ারে মোটামুটি আবার স্টক আপডেট হয়ে গেছে পালসার N160। মোটামুটি ভালোই লাগলো দেখে, যেখানে এখনো পর্যন্ত ভালোই ডিমান্ড ধরে রাখছে N160। কারণ রিসেন্টলি
অনেকদিন N160 না থাকার কারণে পাবলিকের অনেক ডিমান্ডই দেখছিলাম যে ভাই এই বাইক কবে আসবে কি আসবে। তো ভালো খবর যে বাজাজ ফেয়ারে আমি এই বাইক দেখে আসলাম কয়েকটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে। আপনারা ইনফরমেশন পছন্দ করতেছেন, আমিও ইনফরমেশন টাইপই ভিডিও শেয়ার করব যতদিন না ইউটিউবে আমার চ্যানেলের রিচ বেশি আসে। কেননা বর্তমান সময়ে আর এই একটা মিডল ক্লাস ছেলের লাইফ স্টাইল আর কয়জনই বা দেখবে। যে আমার না দেখাই বাসার দিকে যাই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ টকিং বাইকার টু গেট মোর ইনফরমেশন। সামনে কথা হবে CF মোটো সুজুকি 250 নিয়ে। অনেক নতুন নতুন বাইক আসছে বাংলাদেশের মার্কেটে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।